এই মুহূর্তে পাওয়া বাংলা সংবাদে আপনাকে স্বাগত। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এসএসসি পরীক্ষা কেন্দ্রে 144 ধারা কোচিং ফটোকপি বন্ধ সহ একগুচ্ছ নির্দেশনা। আরও থাকছে, অন্তর্বর্তী সরকারে যোগ দিলেন প্রকৌশলী মঈনুদ্দিন। এরপরেই জানিয়ে দিব, যুবদল নেতা হত্যা, সাবেক এমপি আফজাল 7 দিনের রিমান্ডে। আরও থাকছে, আবু সাঈদের কবর জিয়ারত করলেন প্রধান বিচারপতি। এবং সর্বশেষ জানিয়ে দিব, গত 24 ঘন্টায় রাজধানীতে 9 মিলিমিটার বৃষ্টিপাত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। এসএসসি পরীক্ষা কেন্দ্রে 144 ধারা কোচিং ফটোকপি বন্ধ সহ একগুচ্ছ নির্দেশনা। এসএসসি ও সমমাননা পরীক্ষার আর মাত্র 3 দিন বাকি। আগামী 10 এপ্রিল শুরু হতে যাওয়া এই পরীক্ষায় অংশ নেবে 19,28,281 জন পরীক্ষার্থী। 9টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার লিখিত বা তত্ত্বীয় অংশ শেষ হবে 13 মে। আর মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলের লিখিত পরীক্ষা শেষ হবে 15 মে। এরপর 22 মে পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। এবারের এসএসসি পরীক্ষা ঘিরে নানামুখী চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। গত 16 মার্চ শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভায় শিক্ষা উপদেষ্টা এ কথা বলেন। নানামুখী চ্যালেঞ্জ সামনে রেখে আসন্ন এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন নানা পদক্ষেপ নিয়েছে সরকার, শিক্ষা বোর্ড সহ সংশ্লিষ্টরা। তারই অংশ হিসেবে একগুচ্ছ নির্দেশনা দিয়ে একটি পরিপত্র জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। পরিপত্রে পরীক্ষা কেন্দ্রের আশপাশে 144 ধারা জারি, ফটোকপি মেশিন বন্ধ রাখা এবং লিখিত পরীক্ষা চলাকালীন টানা 34 দিন সারা দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। অন্তর্বর্তী সরকারে যোগ দিলেন প্রকৌশলী মঈনুদ্দিন। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন রোববার সকালে সড়ক ও সেতু মন্ত্রণালয়ে যোগদান করেছেন। যুক্তরাষ্ট্র প্রবাসী এই প্রকৌশলীকে গত 5 মার্চ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ সুবিধা পাবেন। রোববার তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে শেখ মঈনুদ্দিন মন্ত্রণালয়ে যোগদান করেছেন। এতে আরো বলা হয়েছে, শেখ মঈনুদ্দিন 2023 সাল থেকে ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশন বিভাগে সেফটি অপারেশনের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি একই বিভাগে প্রজেক্ট ম্যানেজার হিসেবেও কাজ করেন। আরও জানানো হয়েছে, সড়ক ও সেতু মন্ত্রণালয়ের বিশেষ সহকারী আমেরিকার লুজিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি, ক্যালিফোর্নিয়া টেস্ট বিশ্ববিদ্যালয় থেকে একই বিষয়ে এমএসসি এবং ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে অবকাঠামো ও পরিবেশ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন বনানীর সেতু ভবন থেকে তার দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। যুবদল নেতা হত্যা, সাবেক এমপি আফজাল 7 দিনের রিমান্ডে। যুবদল নেতা শামীম হত্যা মামলার কিশোরগঞ্জে 5 আসনের সাবেক সংসদ সদস্য আফজাল হোসেনের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম.এ. আজাহারুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল জোনাল টিমের সাব ইন্সপেক্টর ফেরদৌস আলম থেকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক রিমান্ডের পক্ষে শুনানি করেন। শুনানি শেষে বিচারক 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত 23 মার্চ মধ্যরাতে মেহেরপুর পৌর শহরে সরকারি কলেজ মোড়ের তাহের ক্লিনিক পাড়ার মামুন হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে আফজাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গত 25 মার্চ তাকে এ মামলায় কারাগারে পাঠানো হয়। মামলা সূত্রে জানা গেছে, 2023 সালের 28 অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী ঢাকায় মহাসমাবেশ ডাকা হয়। মহাসমাবেশকে পণ্ড করার জন্য একই দিনে আওয়ামী লীগ পাল্টা সমাবেশ ডাকে। বিএনপির নেতাকর্মীদের হত্যা করার উদ্দেশ্যে পুলিশের সহায়তায় মহাসমাবেশে হামলা চালানো হয়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ ঘটনায় 2024 সালের 24 সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি মামলা করা হয়। শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন। রোববার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে গিয়ে তার কবর জিয়ারত এবং স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তার সফর সঙ্গীদের নিয়ে রংপুর শহর থেকে বিকেলে সরাসরি বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের বাড়িতে গেলে তার বাবা মকবুল হোসেন, মা মনোয়ারা বেগম, বড় ভাই রমজান আলী ও মোহাম্মদ হোসেন তাদের স্বাগত জানান। সেখানে প্রধান বিচারপতি শহীদ আবু সাঈদের বাড়ির উঠানের পাশে কবর জিয়ারত করেন এবং ফাতেহা পাঠ করেন। এরপরেই তিনি শহীদ আবু সাঈদের স্বজনদের সঙ্গে একান্তে কথা বলেন।
এ সময় প্রধান বিচারপতি অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি। তবে শহীদ আবু সাঈদের বড় ভাই আহমেদ হোসেন ও রমজান আলীর সাংবাদিকদের জানান, তারা প্রধান বিচারপতির কাছে আবু সাঈদ হত্যা মামলার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকা অবস্থায় বিচার শেষ করা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রত্যাশা করেন। এ বিষয়টি তারা প্রধান বিচারপতির কাছে বলেছেন। সেই সঙ্গে পুরো পরিবার আরেকটি বিষয় প্রধান বিচারপতির কাছে আকুতি জানিয়েছেন, এ হত্যা মামলায় যেন কোনো নিরপরাধ ব্যক্তিকে জড়িত না করা হয় কিংবা মামলায় ফাঁসিয়ে সুবিধা নেওয়া না হয়, সেদিকে দৃষ্টি দেওয়াও দাবি জানিয়েছেন তারা। প্রধান বিচারপতি তাদের ন্যায় বিচার প্রাপ্তির বিষয়টি দেখার নিশ্চয়তা দিয়েছেন। গত 24 ঘন্টায় রাজধানীতে 9 মিলিমিটার বৃষ্টিপাত। গত 24 ঘন্টায় ঢাকায় 9 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সোমবার আবহাওয়া অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। সকাল 7টা থেকে পরবর্তী 6 ঘন্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে আরও জানানো হয়েছে, ঢাকা ও আশেপাশের এলাকায় আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই সঙ্গে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে আরও বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আর এ সময় পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 5 থেকে 10 কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। পূর্বাভাসে তাপমাত্রার অবস্থা সম্পর্কে জানানো হয়েছে, সকাল 6টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা ছিল 23.4 ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতা ছিল 63%, আর গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.3 ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও গত 24 ঘন্টায় 9 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অন্যদিকে গতকাল রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের আজকের সারাদিনের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, ঢাকা, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, মৌলভীবাজার, রাঙ্গামাটি, ফেনী, যশোর ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের তাপ প্রবাহ বয়ে যাচ্ছে তা অব্যাহত থাকতে পারে। ফলে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।